ওয়েলকাম স্টুডেন্ট। আজকের ভিডিওতে আমি আলোচনা করব গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ভবিষ্যৎ সম্পর্কে। আজকে কথা বলা যায় যে গণতন্ত্রের জয়যাত্রার যুগ। গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকেই পৃথিবীর প্রায় দেশই গ্রহণ করেছে। তাই এই গণতন্ত্রের ভবিষ্যৎ সম্পর্কে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার পক্ষে ব্যক্তিরা একটা নিশ্চিত বিষয়কে গুরুত্ব দেয় যে গণতন্ত্র ধ্বংস হবে না, গণতন্ত্রের অবসান ঘটবে না। এইরকম একটা ধারণা গণতন্ত্রের পক্ষে প্রবক্তাদের অভিমত। এই যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, এটা সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থার পতন ঘটে তার জায়গায় যে ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে, সেই ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থার শাসন ব্যবস্থা হলো গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। গণতান্ত্রিক শাসন ব্যবস্থাতে কোনো কোনো জায়গায় সামন্ততান্ত্রিক সামন্ত শক্তির প্রভাব আছে, কথা ঠিক, কিন্তু বিশ্বে আজকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা উদারনৈতিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, অর্থাৎ ধনতান্ত্রিক শাসন ব্যবস্থা এটা চলছে। ধনতান্ত্রিক শাসন ব্যবস্থা এই কারণেই বলছি যে গণতান্ত্রিক শাসন কাঠামোতে সম্পত্তির উপর ব্যক্তি মালিকানা থাকার ফলে মুষ্টিমেয় ব্যক্তির হাতে সম্পদ কেন্দ্রীভূত হয়, আর আপামর জনসাধারণের হাতে সম্পদ থাকে না। আপামর জনসাধারণ দরিদ্র মানুষ, তারা শোষিত বঞ্চিত হয়। আর ধনিক শ্রেণী তারা শাসক শ্রেণীকে প্রভাবিত করে তাদের সম্পদকে কেন্দ্রীভূত করছে। এবং ধনতান্ত্রিক অর্থনীতির বৈশিষ্ট্য হলো যে পুঁজি বিনিয়োগ করবে, উৎপাদন বাড়াবে এবং উৎপাদিত পণ্য বাজারে বিক্রি করে যে লাভ হবে সেই লাভের টাকা পুনরায় মূলধন হিসাবে বিনিয়োগ করে আবার উৎপাদন বাড়াবে। এক্ষেত্রে সরকারের নিয়ন্ত্রণ কিছুটা থাকলেও কঠোরভাবে থাকে না। ধনী আরও ধনী হয়, গরিব আরও গরিব হয়। সুতরাং এই জায়গাটাই হলো গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বড় ত্রুটি। আর এই কারণেই এই ব্যবস্থা সংকটের মুখে পড়ছে। 1688 সালে গৌরবময় বিপ্লব ব্রিটেনে হয়। এই বিপ্লবের পক্ষে কারা ছিলেন? ইংল্যান্ডের উদীয়মান ধনিক বণিক শ্রেণী। তারা ইতিপূর্বে 1688 সালের একাধিকবার চেষ্টা করেছে রাষ্ট্র ক্ষমতা দখল করবার জন্যে, কিন্তু ইংল্যান্ডের পার্লামেন্টকে সামন্ত শক্তি ব্যবহার করেছে নিজেদের স্বার্থে। জমিদার জোতদাররা তাদের স্বার্থে ইংল্যান্ডের রাষ্ট্র কাঠামোকে ব্যবহার করেছে, শাসক শ্রেণী অর্থাৎ রাজতন্ত্রকে ব্যবহার করেছে। এবং এই বিপ্লবের আগে চরম রাজতন্ত্র ছিল, আর সেই রাজতন্ত্রকে ব্যবহার করত সামন্ত শক্তি, জমিদার জোতদার শ্রেণী। 1688 সালে উদীয়মান ধনিক বণিক শ্রেণী লকের তত্ত্ব অনুযায়ী, লকের যে উদারনীতিবাদী তত্ত্ব, সেই তত্ত্ব অনুযায়ী ইংল্যান্ডে পার্লামেন্টারি ডেমোক্রেসি প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ পার্লামেন্টের হাতে ক্ষমতা বৃদ্ধি পায়। রাজা পালিয়ে যান, পরে রাজতন্ত্র টিকে ছিল, কিন্তু রাজা নিয়মতান্ত্রিক শাসকে পরিণত হয়। এবং এখানেই পার্লামেন্টারি ডেমোক্রেসি মানেই হলো গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হলো। তারপর দেশে দেশে গৌরবময় বিপ্লবের প্রভাব ফ্রান্সে, আমেরিকার স্বাধীনতা যুদ্ধ হয়েছে 1776 থেকে 1783 সাল পর্যন্ত, এবং আমেরিকা ব্রিটিশ সাম্রাজ্যবাদী উপনিবেশিক শক্তিকে পরাজিত করে সেদেশে ধনতান্ত্রিক বা গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে গ্রহণ করেছে। দ্বিতীয় মহাযুদ্ধের পর যেসব দেশে উপনিবেশগুলি, ভূখণ্ডগুলি স্বাধীনতা লাভ করেছে, তাদের অনেক দেশেই
গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে গ্রহণ করেছে, ইংল্যান্ডকে অনুকরণ করে, মার্কিন যুক্তরাষ্ট্রকে অনুকরণ করে, পাশাপাশি সোভিয়েত ইউনিয়নে প্রথম সমাজ ব্যবস্থা, সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। সেখানে সামন্ত শক্তি দীর্ঘ ৩০০ বছর ক্ষমতায় ছিল। তারপর সেখানে মেনশেভিক পার্টি প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করে। এই সরকার ধনতান্ত্রিক সরকার। কয়েক মাস চলার পরে এই সরকারের বিরুদ্ধে লেনিনের নেতৃত্বে সেখানে সমাজতান্ত্রিক বিপ্লব হয় এবং বিশ্বে প্রথম সমাজতান্ত্রিক গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এক কথায় কি যে উদারনীতি গণতন্ত্র তাহলে যাত্রা শুরু করেছে গৌরবময় বিপ্লবের পর। আর প্রথম মহাযুদ্ধের পর এই উদারনীতি গণতন্ত্র একটা সংকটে পড়ে। প্রথম মহাযুদ্ধের যুদ্ধ হলো উদারনৈতিক গণতন্ত্রে উন্নত রাষ্ট্রগুলির মধ্যে যুদ্ধ। এই যুদ্ধ হচ্ছে ধনতন্ত্রের চরম বিকাশ। ধনতান্ত্রিক পুঁজিপতিদের পণ্য বাজারে বিক্রি করতে হবে, বাজার দখলের জন্য যুদ্ধ করতে হয়েছে। সুতরাং এই যুদ্ধের একাধিক কারণ থাকলে এই যুদ্ধের পর একটা সংকটে পড়ে উদারনৈতিক গণতন্ত্র। 1929 সালে আমেরিকাতে মন্দা দেখা দেয়, অতিরিক্ত উৎপাদন হয়, মূলধনী শ্রেণী তারা পুঁজি বিনিয়োগ করে অতিরিক্ত উৎপাদন করে, কিন্তু সেই অতিরিক্ত উৎপাদিত দ্রব্য কেনার ক্রেতার অভাব দেখা দেয়। তখন মালিক শ্রেণী উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়। তার ফলে কি হলো, তোমার উৎপাদন বন্ধ হলো, শ্রমিক ছাঁটাই হলো, শ্রমিকদের বিক্ষোভ আন্দোলন দেখা দিল, আর অর্থনৈতিক সংকটও দেখা দিল। এই সময় উদারনৈতিক গণতন্ত্রে যে রাষ্ট্র কাঠামোর কথা বলা হয় তা হলো পুলিশি রাষ্ট্র। পুলিশি রাষ্ট্র মানে হলো রাষ্ট্রের কাজ হলো জনগণের নিরাপত্তা বিধান করবে এবং রাষ্ট্রের সার্বভৌমত্বকে রক্ষা করবে। আইন শৃঙ্খলা বজায় রাখা, এটা হচ্ছে পুলিশি রাষ্ট্রের কাজ। পুঁজিবাদ সবসময় একটা পরিবর্তনশীল। যখন 1929 সালে মন্দার বছর দেখা দিল, তখন পৃথিবীতে যেসব দেশে গণতান্ত্রিক সরকার ছিল সেই সব দেশে গণতান্ত্রিক সরকারের অনেক দেশেই পতন ঘটেছে। জার্মানিতে পতন ঘটেছে, ইতালিতে পতন ঘটেছে। গণতান্ত্রিক ব্যবস্থা একটা সংকটের সম্মুখীন হলো। সেই সময় গণতান্ত্রিক সিস্টেমকে ধরে রাখবার জন্য, তার অস্তিত্বকে বজায় রাখবার জন্য তোমার রাষ্ট্রীয় যে কাজের পরিধি তার পরিবর্তন ঘটালো। বুর্জোয়া তাত্ত্বিকরা অর্থাৎ উদারনীতি গণতন্ত্রে বিশ্বাসীরা তারা ওয়েলফেয়ার রাষ্ট্রতত্ত্ব ঘোষণা করলেন। পুলিশি রাষ্ট্রের ধারণাকে বিদায় দিয়ে সেই জায়গায় ওয়েলফেয়ার রাষ্ট্রের ধারণাকে গ্রহণ করা হলো উদারনৈতিক গণতন্ত্রে। ওয়েলফেয়ার রাষ্ট্র কি? রাষ্ট্র জনস্বার্থে কাজ করবে, রাষ্ট্রের কাজ হবে কল্যাণমূলক, আর রাষ্ট্র আইন শৃঙ্খলা বজায় রাখবে, শান্তি শৃঙ্খলা বজায় রাখবে, বিদেশি শক্তির হাত থেকে রাষ্ট্রকে রক্ষা করবে। এগুলির পাশাপাশি রাষ্ট্রের সরকার রাষ্ট্রের মধ্যে জনকল্যাণমূলক কাজ করবে, রাস্তাঘাট তৈরি করবে, হসপিটাল তৈরি করবে, শিক্ষা বিস্তার করবে ইত্যাদি ওয়েলফেয়ারমূলক কাজগুলিকে করবে রাষ্ট্র। আর এখানে পুলিশি রাষ্ট্রে যে অবাধ ব্যবসা বাণিজ্য ছিল অর্থনীতির ক্ষেত্রে, সেই অবাধ ব্যবসা বাণিজ্য যেটা উৎপাদন হতো দেশের অভ্যন্তরে, অবাধে দ্রব্য চলাচল, পরিবহন ব্যবস্থা, পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রেও দ্রব্য চলাচলের উপর রাষ্ট্র হস্তক্ষেপ করবে না, শিল্প সংরক্ষণ নীতি এটা গ্রহণ করেছিল পুলিশি রাষ্ট্রে। কিন্তু জনকল্যাণকর রাষ্ট্রের অর্থনীতিটা আরও উদার করা হলো। এখানে শুধু ব্যক্তি মালিকানাকে নয়, উদারনৈতিক গণতন্ত্রের সাবেকি পর্যায়ে অর্থাৎ প্রথম পর্যায়ে অর্থাৎ 30-এর দশকের আগে ব্যক্তি মালিকানাকে প্রাধান্য দেওয়া হয়েছিল। কিন্তু যখন ওয়েলফেয়ার রাষ্ট্রের ধারণাকে গ্রহণ করলো উদারনৈতিক গণতন্ত্রে, তখন কিন্তু ওয়েলফেয়ার করবার জন্য রাষ্ট্রীয় উদ্যোগেও উৎপাদন শুরু হলো। এখানে এই ওয়েলফেয়ার রাষ্ট্রের অর্থনীতি হলো মিশ্র অর্থনীতি। উৎপাদন ব্যক্তিগত মালিকানা আগে থেকেই হচ্ছে, উৎপাদন ব্যক্তি মালিকানায়, সেটা তো হবেই।
তারপর সরকারি উদ্যোগও চালু হলো এবং সরকার এবং ব্যক্তি যৌথ উদ্যোগে উৎপাদন করবে, অর্থাৎ তিনটি উদ্যোগে উৎপাদন হবে ওয়েলফেয়ার রাষ্ট্রের অর্থনীতিতে। এক হচ্ছে ব্যক্তি উদ্যোগে উৎপাদন, দুই হচ্ছে সরকারি উদ্যোগে রাষ্ট্রীয় উদ্যোগে উৎপাদন, আরেকটা হচ্ছে যৌথ উদ্যোগে জয়েন্ট সেক্টর তৈরি হবে, তার উদ্যোগে উৎপাদন হবে। আর এই উৎপাদিত পণ্য এবং উৎপাদিত পণ্যের যে আয়, বিক্রি করে যে অর্থ, সেই দিয়ে রাষ্ট্র জনকল্যাণ করবে। এই যে জনকল্যাণকর রাষ্ট্রের ধারণা, এটা টিকে থাকলো। এটা 30-এর দশকে চালু হলো, 1930-এর দশক, 1940-এর দশক, 1950-এর দশক, 1960-এর দশক। 1960-এর দশকের মাঝামাঝি সময় থেকে এই ওয়েলফেয়ার রাষ্ট্রের ধারণাটা একটা সংকটে পড়ে গেল এবং এবং যে মিশ্র অর্থনীতি, সেটাও একটা সংকটে পড়ল। এইবার উদারনীতিবাদী গণতন্ত্রও সংকটে পড়ল। তাহলে উদারনীতিবাদী গণতন্ত্র এই সংকটের হাত থেকে নিজেকে সেভ করার জন্যে, নিজেকে সংকটের হাত থেকে বাঁচানোর জন্য ওয়েলফেয়ার রাষ্ট্রের ধারণাকে ত্যাগ করতে হবে। এক্ষেত্রে উদারনীতিবাদী যারা দার্শনিক, আধুনিক উদারনীতিবাদী দার্শনিকদের ধারণাকে বিসর্জন দিলেন। রলস, নোজিক, হায়েক, ফ্রিডম্যান, এই সমস্ত চিন্তাবিদ, এরা নব উদারনীতিবাদী নামে পরিচিত। এরা ওয়েলফেয়ার স্টেটের ধারণাকে তুলে দিয়ে মিনিমাল স্টেটের ধারণাকে গ্রহণ করতে বলেন এবং রাষ্ট্র কাঠামোতে এটাকে উদারনীতিবাদী গণতন্ত্রে গ্রহণ করা হলো মিনিমাল স্টেটের ধারণাকে। আর অর্থনীতির ক্ষেত্রে যে মিশ্র অর্থনীতি ছিল, অর্থাৎ তিনটি উদ্যোগে যে উৎপাদন হতো, সেই তিনটি উৎপাদনকে বাদ দিয়ে এখানে আবারও ব্যক্তি মালিকানাকে বেশি গুরুত্ব দেওয়া হলো। অর্থাৎ উদারনীতিবাদী গণতন্ত্রে প্রথমে যে ব্যক্তি মালিকানাকে গুরুত্ব দেওয়া হয়েছিল, মিনিমাল স্টেটের ক্ষেত্রে অর্থনীতিতে মানে ব্যক্তি উৎপাদনকে আরও বেশি গুরুত্ব দেওয়া হলো, রাষ্ট্রীয় উদ্যোগকে বিলুপ্ত করা হলো। তাহলে মিশ্র অর্থনীতি না হয়ে এখানে ব্যক্তি উদ্যোগকে বেশি গুরুত্ব দেওয়া হলো। এবং উদারনীতিবাদী যে গণতন্ত্র, সেখানে রূপ দেওয়া হলো নয়া উদারনীতিবাদী তত্ত্ব। এই নয়া উদারনীতিবাদী তত্ত্বের বৈশিষ্ট্য হলো অর্থনীতির ক্ষেত্রে মিশ্র অর্থনীতি নয়, আর সাবেকি যে উদারনীতি গণতন্ত্রে অবাধ বাণিজ্যের কথা বলা হয়েছিল, সেটাকে আরও প্রসারিত করে এখানে খোলা বাজার অর্থনীতিকে গ্রহণ করা হলো। ফ্রি ট্রেড মার্কেট বলা হচ্ছে। উৎপাদন শুধু দেশের মধ্যে থাকবে না, উৎপাদন সারা বিশ্বব্যাপী হবে এবং এইভাবে একটা গণতন্ত্র নিজেকে, তার অস্তিত্ব, তার সংকটের হাত থেকে বাঁচানোর চেষ্টা করছে। আমরা ধারাবাহিকভাবে আলোচনার মধ্য দিয়ে দেখছি। 1990 দশকের থেকে আমরা দেখব যে এলপিজিকে গণতন্ত্রকে টিকিয়ে রাখার জন্যে উদারনৈতিক গণতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য এলপিজিকে গ্রহণ করা হচ্ছে। এলপিজি কি? এলপিজি হচ্ছে, এলএ হচ্ছে লিবারালাইজেশন, উদারীকরণ। উদারীকরণ মানে রাষ্ট্র ব্যক্তি উদ্যোগে উৎপাদন করবে, ব্যবসায়িকরা ব্যবসা করবে, মানে এক দেশে করবে, আরেক দেশে করবে, বিভিন্ন দেশের মধ্যে ব্যবসা পণ্যের চলাচল, বিভিন্ন দেশের মধ্যে অর্থ বিনিয়োগ, বিদেশে অর্থ সঞ্চালন। রাষ্ট্র এক্ষেত্রে একটা প্রহরীদারের ভূমিকা পালন করবে, রাষ্ট্র অনুকূল একটা পরিবেশ তৈরি করে দেবে, রাষ্ট্র কখনোই বাধা দেবে না। এইটা হলো নয়া উদারীকরণ। আর এল এ হচ্ছে লিবারালাইজেশন, উদারীকরণ। এলপি প্রাইভেটাইজেশন। দেখো, গণতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য ওয়েলফেয়ার স্টেটের আদর্শকে গ্রহণ করা হয়েছে, মিক্সড ইকোনমির আদর্শকে গ্রহণ করা হয়েছে। এখন মিক্সড ইকোনমির যে অর্থনীতি, সেটাকে ত্যাগ করে বেসরকারীকরণ, অর্থাৎ ব্যক্তি উদ্যোগেই উৎপাদন হবে। এখানে যৌথ উদ্যোগে উৎপাদন হবে না, আবার রাষ্ট্রীয় উদ্যোগে উৎপাদন হবে না। তাহলে গণতন্ত্রকে মানে টিকিয়ে রাখার জন্যে, তার অস্তিত্বকে বজায় রাখবার জন্যে এত চেষ্টা, এবং এলপিজি চালু হয়ে গেল। জিতে হচ্ছে গ্লোবালাইজেশন। গ্লোবালাইজেশন মানে কি?
ওই যে ওই যে লিবারালাইজেশন, বেসরকারীকরণ, এটা শুধু একটা দেশের মধ্যে নয় বা কয়েকটা দেশের মধ্যে নয়, এটা বিশ্বব্যাপী সম্প্রসারিত করা হবে। রাষ্ট্রের উদ্যোগ কমানো, ব্যক্তি মালিকানাকে বেশি গুরুত্ব, স্টেট কন্ট্রোল কম থাকবে, খোলা বাজার অর্থনীতি, বাজার এর অনুকূল পরিবেশ প্রত্যেকটা রাষ্ট্র তৈরি করে দেবে। আন্তর্জাতিক স্তরে ব্যবসা বাণিজ্য, মূলধন সঞ্চালন, সামাজিক ক্ষেত্রে শিক্ষা সংস্কৃতি সব বিশ্বব্যাপী হবে। কোনো একটা দেশের মধ্যে শিক্ষা সংস্কৃতি আবদ্ধ থাকবে না, অর্থনৈতিক যে মূলধন সেটা আবদ্ধ থাকবে না, সেটা বিশ্বব্যাপী সম্প্রসারিত হওয়ার যে প্রক্রিয়া সেটা হলো বিশ্বায়ন প্রক্রিয়া। এই যে এলপিজিকে গ্রহণ করা হলো, তা সত্ত্বেও কিন্তু আজকে গণতন্ত্র সংকটের মুখে আজকে গণতন্ত্র নিজেকে টিকিয়ে রাখার জন্যে গণতন্ত্রের যারা ভক্ত, গণতন্ত্রকে যারা সমর্থন করেন, যারা পুঁজিবাদের পক্ষে ক্যাপিটালিজমকে সমর্থন করেন, যারা শ্রমজীবী মানুষের শোষণকে স্বীকার করে নেন, যারা উৎপাদনের উপকরণের মালিকানার জোরে যারা প্রচুর পরিমাণে মূলধন বিনিয়োগ করে এবং প্রচুর মুনাফা অর্জন করে, মুনাফা ভোগ করে এবং সেই মুনাফাকে আবারও শিল্পে বিনিয়োগ করে, এবং বর্তমানে আজকে যে উৎপাদন সিস্টেম সেটা ক্যাপিটাল ইন্টেন্সিভ মেথডে উৎপাদন হচ্ছে, বেকারত্ব বাড়ছে। তাহলে আজকে গণতন্ত্রের জয়যাত্রা যেটা ছিল, আমরা দেখছি সামন্তবাদের জায়গায় যে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠিত হয়েছিল 1688 সময় থেকে 1929 সাল পর্যন্ত যেটা চলেছে, এবং তার আগে থেকে অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পর থেকেই গণতন্ত্র সংকটের মুখে পড়েছে। আমরা বর্তমানে দেখছি যে গণতান্ত্রিক রাষ্ট্রে বেকারত্ব বেশি, আর্থিক অস্থিরতা বেশি, অনেক ক্যাপিটালিস্ট কান্ট্রি অর্থ সংকটে ভুগছে। বর্তমানে আন্তর্জাতিক ক্ষেত্রে ডিপেন্ডেন্সি থিওরি চলছে, পারস্পরিক নির্ভরশীলতার যুগ। বিভিন্ন রাষ্ট্র অন্য রাষ্ট্রের উপর নির্ভর করে তার অর্থনীতিকে পরিচালনা করছে, এবং তাদের অর্থনৈতিক সংকটের কারণে, দুর্বল রাষ্ট্রগুলির আর্থিক সংকটের কারণে তাদের যে পলিটিক্যাল সভরেন্টি অর্থাৎ যে সার্বভৌম ক্ষমতা সেটাও কিন্তু আজকে সংকুচিত হচ্ছে। তাহলে আমরা দেখছি অর্থনৈতিক অস্থিরতা, জনগণের দারিদ্রতা ধনতান্ত্রিক রাষ্ট্রের একবারে সাধারণ বৈশিষ্ট্য। বেকারত্ব হু হু করে বাড়ছে, বিশ্বায়ন প্রক্রিয়া, কম্পিউটারাইজেশন, আজকে ইন্টারনেট, ফ্যাক্স অর্থাৎ প্রশাসন চালু হয়েছে, এবং উৎপাদনের ক্ষেত্রে সব টেকনোলজি ব্যবহার হচ্ছে, এবং সেখানে সাধারণ কোনো লেবারের কোনো গুরুত্ব নেই, মূল্য নেই। এখন উৎপাদনের ক্ষেত্রে ক্যাপিটাল দরকার, আর সেখানে ম্যান কাজে লাগছে না, মেশিনের সাহায্যে সব কাজ করা হচ্ছে, যার জন্যে বেকারত্ব বাড়ছে, দারিদ্রতা বাড়ছে। এইগুলো হচ্ছে পুঁজিবাদী গণতন্ত্রের বৈশিষ্ট্য। লিবারাল ডেমোক্রেটিক অর্থাৎ উদারনৈতিক গণতান্ত্রিক তাত্ত্বিকরা এর কারণ কি বলছেন? এর কারণ কিন্তু ব্যাখ্যা দিতে পারছেন না। তারা নতুনভাবে তারা সমাজতান্ত্রিক গণতন্ত্রের ত্রুটিগুলো তুলে ধরছেন। তার কারণ সমাজতান্ত্রিক গণতন্ত্র মার্ক্সবাদ লেনিনবাদের উপর ভিত্তি করে যেসব দেশে প্রতিষ্ঠিত হয়েছিল, সেই সব দেশের সমাজতান্ত্রিক গণতন্ত্র ফেলিওর হয়েছে, ব্যর্থ হয়েছে, সেখানে আবার উদারনৈতিক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে সেই কথাগুলোকে তুলে ধরে উদারনৈতিক গণতান্ত্রিক তাত্ত্বিকরা তারা পুঁজিবাদের যে দারিদ্রতা, পুঁজিবাদের যে মানুষ কেনাবেচা হচ্ছে, নারী কেনাবেচা হচ্ছে, নারীকে পণ্যের মতো ব্যবহার করছে পুঁজিপতি শ্রেণী, ধনিক শ্রেণী, বেকার সমস্যার সমাধান করতে ব্যর্থ হচ্ছে, দারিদ্রতা দূর করতে ব্যর্থ হচ্ছে, ধন বৈষম্য কমাতে ব্যর্থ হচ্ছে। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে এইসব কারণের ব্যাখ্যা পুঁজিবাদী গণতন্ত্রের তাত্ত্বিকরা দিতে পারেননি। সমাজতান্ত্রিক গণতন্ত্রের সমর্থকরা কি বলছেন? তবু যারা প্রকৃতপক্ষে সমাজতান্ত্রিক গণতন্ত্রের সমর্থক, এবং লেস্কি ইংল্যান্ডের চিন্তাবিদ, তিনি কিন্তু উদারনৈতিক গণতন্ত্রে বিশ্বাসী, তবু তিনি শ্রমিক শোষণের বিরোধিতা করেছেন। তিনি
মূলধনী শ্রেণীর হাতে অতিরিক্ত মূলধন কেন্দ্রীভূত হওয়া এই বিষয়টির বিরোধিতা করেছেন। মালিক শ্রেণী বা ধনিক শ্রেণী কারখানার শ্রমিকদের খাটাবে, ন্যায্য মজুরি দেবে, তাদেরকে বঞ্চিত করতে পারবে না, এই সমস্ত বক্তব্য রেখেছেন লেস্কি। তা সত্ত্বেও তিনি মার্ক্সবাদী নন। তিনি বলছেন যে যেখানে অর্থনৈতিক এবং সামাজিক সাম্য প্রতিষ্ঠিত হবে না, অর্থনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠিত হবে না, সেখানে রাজনৈতিক গণতন্ত্র অর্থহীন। উদারনৈতিক গণতন্ত্রে রাজনৈতিক গণতন্ত্রের কথা বলা হয়, রাজনৈতিক ক্ষেত্রে সাম্যের কথা বলা হয়, প্রত্যেক মানুষকে ভোটের অধিকার দেওয়া হয়, নির্বাচিত হওয়ার অধিকার দেওয়া হয়, সরকারের সমালোচনা করার অধিকার দেওয়া হয়, এই সমস্ত অধিকার, রাজনৈতিক অধিকার এগুলো দেওয়া হয়। কিন্তু যেহেতু উদারনীতি গণতন্ত্রে অধিকাংশ মানুষ, সাধারণ মানুষ উৎপাদনের উপকরণের মালিকানা থেকে বঞ্চিত, তারা দরিদ্র, সুতরাং তাদের গণতন্ত্রের কী মূল্য আছে? তাদের 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 কিন্তু আমরা দেখব যে যেটা হলো যে মানে ডেমোক্রেটিক স্টেটগুলিতে দেশের সম্পদ মুষ্টিমেয় ধনশালী শ্রেণীর হাতে কেন্দ্রীভূত থাকে, সাধারণ মানুষ গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হয়, সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার পদদলিত হচ্ছে, নাগরিকদের সাম্যের অধিকার সংবিধানে স্বীকার করা হচ্ছে, সাম্যের অধিকার, আইনের চোখে সবাই সমান, আইন সবাইকে সমানভাবে সংরক্ষিত করবে, রাষ্ট্র কোনো জনগণের প্রতি বৈষম্যমূলক আচরণ করবে না, চাকরিতে সমান অধিকার, এই সমস্ত কথাগুলো সংবিধানে লিপিবদ্ধ করা হচ্ছে। কিন্তু জনগণ বাস্তবে এই অধিকারগুলো পাচ্ছে না। আইনের চোখে সবাই সমান, এইটা বাস্তবে রূপায়িত হচ্ছে না। আইন সবাইকে সমানভাবে রক্ষা করছে না। শুধু ধনিক শ্রেণীর স্বার্থে আইন কাজ করছে, প্রভাবশালীদের স্বার্থে আইন কাজ করছে, শাসক শ্রেণীদের স্বার্থ রক্ষা করছে আইন, কিন্তু দরিদ্র খেটে খাওয়া মানুষের স্বার্থে আইন কাজ করছে না। সুতরাং এই সমস্যা উদারনৈতিক গণতন্ত্রে। তাহলে গণতান্ত্রিক অধিকার পদদলিত হচ্ছে। গণতান্ত্রিক রাষ্ট্রগুলিতে নাগরিকদের স্বাধীনতার অধিকার দেওয়া হয়েছে, বাক স্বাধীনতার অধিকার দেওয়া হয়েছে, সমবেত হওয়ার স্বাধীনতার অধিকার দেওয়া হয়েছে, সমবেতভাবে মিছিল মিটিং করবার সংঘ গঠনের অধিকার দেওয়া হয়েছে, স্বাধীনভাবে পেশা গ্রহণের স্বাধীনতা দেওয়া হয়েছে, অধিকার দেওয়া হয়েছে। কিন্তু এগুলো তো বাস্তবে রূপায়িত হচ্ছে না। বাক স্বাধীনতা সাধারণ মানুষের কাছ থেকে, যদি সাধারণ মানুষ সরকারের সমালোচনা করে গণতান্ত্রিক উপায়ে, তাও রাষ্ট্র, গণতান্ত্রিক সরকার রাষ্ট্রকে ব্যবহার করে, পুলিশ বাহিনীকে ব্যবহার করে সাধারণ মানুষের কণ্ঠ রোধ করে দিচ্ছে, সমবেত হতে দিচ্ছে না শান্তিপূর্ণভাবে। শাসক শ্রেণী নিজেরা ধনী, আর ধনীদের দ্বারা প্রভাবিত হচ্ছে। বর্তমানে তোমার উদারনৈতিক গণতন্ত্রকে টিকিয়ে রাখার জন্যে দুটো রাস্তা নিয়েছে শাসক শ্রেণী, কিভাবে শ্রেণী সম্পর্কের পুনর্বিন্যাস করে পুঁজিপতি শ্রেণী নিজেদের অস্তিত্ব, শ্রেণী সম্পর্কে যারা শ্রমজীবী শ্রেণী তাদের প্রতি ভালো ব্যবহার করছে, তাদেরকে মজুরি বাড়িয়ে দিচ্ছে, কাজের সময় কমিয়ে দিয়েছে। আজকের শ্রমিক শ্রেণী যেটা আমরা দেখছি, আজকের শ্রমিক শ্রেণী আর অতীতের শ্রমিক শ্রেণীর জীবনযাপন এক নয়। অতীতে শ্রমিকদের উপর মালিক শ্রেণী অত্যাচার করত, তাদের 19-20 ঘন্টা খাটিয়ে নিত, তাদেরকে খুব কম মজুরি দিত, তাদের বসবাসের জায়গা ছিল স্যাঁতসেঁতে। সুতরাং সেই জায়গাতে শ্রমিকদের প্রতি ভালো ব্যবহার করে, ইঞ্জিনিয়ারদের প্রতি ভালো ব্যবহার করে, টেকনিশিয়ানদের প্রতি ভালো ব্যবহার করে, মজুরি বাড়িয়ে দিয়ে তাদের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করে পুঁজিপতি শ্রেণী নিজেদের অস্তিত্ব বজায় রাখছে, খুশি রেখে শ্রমিক শ্রেণীকে। এই একটা রাস্তায় পুঁজিবাদকে টিকিয়ে রাখছে। আর একটা কীভাবে রাখছে? আর একটা হলো রাজনৈতিক যে গণতন্ত্র তাকে কণ্ঠরোধ করছে। দেশে দেশে গণতান্ত্রিক সিস্টেমের এগেনস্টে দেশে দেশে সরকার তাদের সরকারের কাছে জনগণ বিভিন্ন ধরনের অধিকার, স্বাধীনতা থেকে বঞ্চিত হচ্ছে, তখন সেগুলি দাবি করছে। বেকাররা চাকরির দাবি করছে, রাজনৈতিক অধিকার, সেটা ভোটাধিকার সঠিকভাবে যাতে দিতে পারে তার জন্য আন্দোলন সংগঠিত করছে। সেই জায়গায় সরকার তার শক্তি প্রয়োগ করে, বল প্রয়োগ করে জনগণের কণ্ঠরোধ করছে।
এদিক থেকে তার অস্তিত্বকে বজায় রাখছে। দুটো কৌশল অবলম্বন করছে। এক হলো সর্বহারা খেটে খাওয়া মানুষদের খুশি করছে, ভালো ব্যবহার করছে, মজুরি বেশি দিচ্ছে, কাজের সময় কমাচ্ছে। অন্যদিকে জনগণ যখন প্রতিবাদ করছে, তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, তাদের বাক স্বাধীনতা, তাদের সংঘ গঠনের স্বাধীনতা, সমবেত হওয়ার স্বাধীনতা, মিছিল করার স্বাধীনতা, এই সমস্ত অধিকার যখন কেড়ে নিচ্ছে, তখন যখন প্রতিবাদ করতে যাচ্ছে তখন, এবং তারা যে ভোটের অধিকার ভোগ করছে, ভোট দিতে যাচ্ছে, সেখানে সেই ভোটের অধিকার, রাজনৈতিক অধিকারকে তার শাসক শ্রেণী গলা টিপে হত্যা করছে। তাহলে গণতন্ত্র খুব সংকটে। এটা কেন করছে? বিপ্লবের ভয়ে রাজনৈতিক গণতন্ত্রকে ধ্বংস করছে। ভবিষ্যতে যাতে বিপ্লব না ঘটতে পারে, সশস্ত্র লড়াই না ঘটতে পারে, শ্রেণীগত সংগ্রাম না হতে পারে, তার জন্যে ফোর্স প্রয়োগ করে গণতান্ত্রিক রাষ্ট্রের সরকারগুলি পুলিশ ব্যবহার করছে, মিলিটারি ব্যবহার করছে, দমন পীড়ন চালিয়ে তারা দমন করবার চেষ্টা করে। দুটো রাস্তা, একটা হলো ভালো সম্পর্ক স্থাপনের মধ্য দিয়ে, আর একটা হলো রাজনৈতিক গণতন্ত্রকে গলা টিপে হত্যা করার মধ্য দিয়ে আজকে পুঁজিপতি শ্রেণী, ধনিক শ্রেণী নিজেদের অস্তিত্বকে বজায় রাখছে। লয়েড বলেন, গণতন্ত্র যদি জনগণের মনে বিশ্বাস জাগাতে না পারে, তাহলে মানুষ নতুন একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করবে। এটা ঠিক কথা। জনগণের মনে বিশ্বাস জাগাইতে হবে, আর এমন একটা নতুন সমাজ সেই জনগণ তৈরি করবে, মানুষের দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না, দারিদ্র থাকবে না, অত্যাচার থাকবে না, নারী পুরুষ সব মানুষ স্বাধীনভাবে ব্যক্তি সত্তার বিকাশ ঘটাতে পারবে। তবে গণতন্ত্র টিকে থাকতে পারবে না, শেষ অবধি গণতন্ত্র শেষ হয়ে যাবে, এটাই বলছেন লয়েড। কিন্তু গণতন্ত্র তো জনগণের শাসন, গণতন্ত্রের শেষ কথা বলে জনগণ। তাহলে জনগণ যদি গণতন্ত্রকে দূরে সরে ফেলে দেয়, তাহলে কি সেটা তো গণতন্ত্রের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলল। যে গণতন্ত্র জনগণকে বিশ্বাস করে, সেই জনগণ কি গণতন্ত্রকে অবিশ্বাস করতে পারবে? না, পারবে না। তাহলে এক্ষেত্রে কি বলো, গণতন্ত্র একটা ভালো জিনিস, কিন্তু উদারনৈতিক গণতন্ত্রের যে ত্রুটি বিচ্যুতি, সেটা সংশোধন করে উদারনৈতিক কাঠামোর মধ্যে মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠার করবার চেষ্টা করবে ঠিকই, কিন্তু এতে কিন্তু সমাধান হবে না। তার কারণ উদারনৈতিক গণতন্ত্রের বৈশিষ্ট্য হলো আভ্যন্তরীণ ক্ষেত্রে মানুষের মধ্যে ধনবৈষম্য সৃষ্টি করা, সম্পদ মুষ্টিমেয় ব্যক্তির হাতে কেন্দ্রীভূত হবে, আপামর জনসাধারণের কাছে কোনো অধিকার থাকবে না, স্বাধীনতা থাকবে না, শোষণের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না, ধনিক শ্রেণী দরিদ্র মানুষকে শোষণ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে না। এটাই হলো উদারনীতি গণতন্ত্রের বৈশিষ্ট্য। আর বাহ্যিক ক্ষেত্রে উদারনীতি গণতন্ত্রের বৈশিষ্ট্য হলো দেশে দেশে হানাহানি, সাম্রাজ্যবাদী প্রক্রিয়াকে চালিয়ে রাখা। নয়া সাম্রাজ্যবাদী প্রক্রিয়া বর্তমানে চলছে বিশ্বায়নের যুগে। আজকে দ্বিতীয় মহাযুদ্ধের পরে যে সাম্রাজ্যবাদ, সাবেকি সাম্রাজ্যবাদ ছিল, দ্বিতীয় মহাযুদ্ধের আগে যে সাম্রাজ্যবাদ ছিল, সেটা নিপাত যাক, এই স্লোগান উঠেছে। সুতরাং সাম্রাজ্যবাদ নতুনভাবে আবির্ভূত হচ্ছে। একটা রাষ্ট্র, পুঁজিবাদী রাষ্ট্র, অন্য রাষ্ট্রকে সাহায্য করছে, খরা, বন্যা, প্রাকৃতিক বিপর্যয়ের সময় সাহায্য করছে সেনা দিয়ে, কিন্তু সেখানে সমস্যা সমাধান হয়ে গেলে সেনা হার প্রত্যাহার করছে না। সুতরাং এই যে এক্সকিউজ দিকে সেনা মোতায়েন রাখার, এটা একটা সাম্রাজ্যবাদ। আজকে ইরাকে আমেরিকার সেনা আছে, সেটা নয় সাম্রাজ্যবাদ। ফ্রান্সের সেনা আফ্রিকা মহাদেশের বহু দেশে আসে, এখন তুলে নেওয়ার ব্যবস্থা হচ্ছে, সেটা নয় সাম্রাজ্যবাদ। নয় উপনিবেশবাদ কি, যেসব আঞ্চলিক সংগঠন করা হয়েছে পুঁজিবাদী দেশগুলোর মধ্যে, যেসব আঞ্চলিক সংগঠন, সেই G20 গড়ে উঠেছে, G8 ছিল, G20 বর্তমানে আসিয়ান আঞ্চলিক সংগঠন, ইউরোপীয় ইউনিয়ন আঞ্চলিক সংগঠন, ওদিকে ওদিকে তোমার ন্যাটো তৈরি হয়েছে, সেখানেও সামরিক সংগঠন। এই সমস্ত সংগঠনের মধ্য দিয়ে আরো দুর্বল হচ্ছে।
আর সবল আরও সবল হচ্ছে। ইউনো ব্যবহার হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জে যারা শক্তিশালী রাষ্ট্র তাদের স্বার্থে বেশি ব্যবহার হচ্ছে। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে গণতান্ত্রিক রাষ্ট্রগুলো কিন্তু একটা সংকটের মধ্যে বাহ্যিক দিক থেকে নিজেরা দুটো মহাযুদ্ধ করেছে। উদারনীতি গণতন্ত্রের দেশগুলো দুটো মহাযুদ্ধ করেছে, এগুলো উদারনীতি গণতন্ত্র। এখানে এখানে সমাজতান্ত্রিক ব্যবস্থা জড়িয়ে পড়েছে যুদ্ধে, একথা ঠিকই, কিন্তু কিন্তু সমাজতান্ত্রিক ব্যবস্থাতে যুদ্ধকে স্বীকার করা হয় না, সাম্রাজ্যবাদী প্রক্রিয়াকে বিরোধিতা করা হয়। কিন্তু চীন ভারতকে আক্রমণ করেছে, এটা কিন্তু মার্ক্সবাদ সম্মত নয়। চীনের এই অ্যাগ্রেসিভ নীতি বর্তমানে যেটা ভারতের প্রতি নেওয়া হচ্ছে সেটাও কিন্তু মার্ক্সবাদ সম্মত নয়। সুতরাং এটা এটা একটা পুঁজিবাদের একটা রূপ, এবং চীন নামে সমাজতান্ত্রিক রাষ্ট্র হলেও পুঁজিবাদের মানে কঠিন কঠিন বৈশিষ্ট্যগুলি, প্রপার বৈশিষ্ট্যগুলো চীন গ্রহণ করেছে। তাই আজকে পৃথিবীতে যে গণতন্ত্রের সংকট, সেই সংকটকে কাটাতে হবে। আজকে পৃথিবীর বিভিন্ন দেশে গণতান্ত্রিক সরকারগুলি দুর্নীতির সঙ্গে যুক্ত, প্রশাসন দুর্নীতির সঙ্গে যুক্ত, রাজনৈতিক মানে প্রতিনিধিরা তারা যদি শুভবুদ্ধি সম্পন্ন হন, তারা যদি স্বচ্ছ হন, নিষ্ঠা সহকারে কাজ করেন, তারা দায়িত্ব নিয়ে কাজ করেন, এবং এবং আগামী দিনে সাধারণ মানুষকে আগামী দিনে একটা নতুন শোষণহীন সমাজ ব্যবস্থা কায়েমের জন্য মানুষকে সচেতন হইতে হবে, সংগঠিত হইতে হবে আগামী দিনে। সুতরাং ক্যাপিটালিজম আমরা যে আলোচনা করলাম আজকে ভিডিওতে, যেখানে আমরা দেখছি ক্যাপিটালিজম কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্নভাবে মোড় নিচ্ছে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যে। ওই যে উদারনীতিবাদী গণতন্ত্র, এই উদারনীতিবাদী গণতন্ত্রে কত ভুল পাল্টালো দেখো তো। 1688-তে শুরু পার্লামেন্টারি ডেমোক্রেসির মধ্য দিয়ে ইংল্যান্ডে, তারপরে 1929 সালে এসে ভুল পাল্টিয়ে গেল, তারপরে 1960-এর দশকেও মানে আবার সংকট, সেই সংকটের হাত থেকে ভুল পাল্টিয়ে 70, 80, 90 দশকে আবার বিশ্বায়ন প্রক্রিয়া। আজকে এই যে আগামী দিনে এই বিশ্বায়ন প্রক্রিয়া চলবে না, এই আগামী দিনে এলপিজি ফেলিওর হবে, এলপিজি ফেলিওর হবে। আজকে বিশ্বায়নের বিরুদ্ধে দেশে দেশে বিভিন্ন জায়গায় বিশ্বায়ন প্রক্রিয়াকে যারা চালু করছে তাদের বিরুদ্ধে জনমত গঠিত হচ্ছে। তার কারণ বিশ্বায়ন ধনবৈষম্যকে বৃদ্ধি করবে। বিশ্বায়নে আপাত দৃষ্টিতে এক একটা দেশের অর্থনীতি চাঙ্গা হচ্ছে, সেটা কিন্তু থাকবে না, সেটা অস্তিত্ব তার 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 অর্থনৈতিক সংকট দেখা দেবে। এই যে ভারতবর্ষের অর্থনীতিতে উন্নতি হচ্ছে, কিন্তু এটাই যে কোনো গ্যারান্টি নাই, যে কোনো মুহূর্তে পড়ে যাবে অর্থনীতি। আজকে আমেরিকা 1 নম্বরে আছে, কিন্তু আমেরিকা যে 1 নম্বরে থাকবে এমনও কোনো গ্যারান্টি কেউ দিতে পারে না। তাহলে পুঁজিবাদ কিন্তু মোড় নিবে। এই যে জাপান 80-র দশকে অর্থনীতিতে বিশাল প্রভাব বিস্তার করেছিল, জাপানি গুডস সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। আজকে চীনের গুডস বা জিনিসপত্র সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, অর্থনীতিতে ব্যাপক প্রভাব বিস্তার করেছে। কিন্তু চীন নিজে একদিন টিকে থাকবে, ওই আমেরিকায় একদিন টিকে থাকবে। ভারত যে উদীয়মান একটা দেশ, সেখানে ডেভেলপিং কান্ট্রি, এখানে অর্থনীতিতে পঞ্চমে এসছে ঠিকই, কিন্তু কতটা টিকে থাকবে তার কোনো গ্যারান্টি নাই। তার কারণ পুঁজিবাদী গণতন্ত্র সবসময় সংকটের মধ্যে দিয়ে চলেছে। অতীতের ইতিহাস থেকে আমরা জানতে পাচ্ছি, এটা আমরা প্রমাণ পাচ্ছি। তার কারণ হচ্ছে পুঁজিবাদী দেশগুলো নিজেদের বিশ্বাস করে না, নিজেরা সবসময় আধিপত্য বিস্তার করতে চায়, অন্য দেশকে শোষণ করতে চায়, অন্য দেশকে নিজের অধীনে রাখতে চায়। সুতরাং তাদের মধ্যে হিউম্যানিটি কাজ করে না। তারা প্রয়োজনে জাতীয় স্বার্থকে বড় করবার জন্যে অমানবিক কাজ করে। তারা সন্ত্রাসবাদ দমনের নামে মানবাধিকারকে লঙ্ঘন করে। তারা সন্ত্রাসবাদ প্রয়োজনে সৃষ্টি করে, প্রয়োজনে ধ্বংস করে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে জনমত তৈরি করে, নিজেদের কায়েমি স্বার্থকে বজায় রাখার জন্য সন্ত্রাসবাদের অজুহাত দিয়ে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে ঝগড়া করে জনমতকে সেই দেশের বিরোধী হিসাবে নিজের দেশের গণতন্ত্রের যে ত্রুটি, সেই ত্রুটিগুলোকে জনগণের সামনে আনতে চায় না, আড়াল করে রাখে। প্রত্যেকটা গণতান্ত্রিক রাষ্ট্র এইভাবে গণতান্ত্রিক রাষ্ট্রের সরকারগুলো টিকে থাকছে এবং সাধারণ মানুষের যে অধিকার, স্বাধীনতা, সেগুলিকে পদদলিত করছে। সুতরাং এই গণতন্ত্রের সংকট অবশ্যম্ভাবী, এই গণতন্ত্রের পতন অবশ্যম্ভাবী। তাই
তাই সোশ্যালিস্ট যে ডেমোক্রেসি, সেই ডেমোক্রেসির দিকে থাকবে মানুষ যুদ্ধ সৃষ্টি করে, মানুষ অশান্তি সৃষ্টি করে, মানুষ রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক অস্থিরতা সৃষ্টি করে, কিন্তু মানুষের মধ্যেই আবার শুভবুদ্ধি সম্পন্ন মানুষের মধ্যেই নিষ্ঠা সহকারে দায়িত্ব নিয়ে নিঃস্বার্থভাবে বিবেকবান হয়ে মানুষ যদি অর্থনীতিকে, মানুষ যদি রাজনীতিকে পরিচালনা করে, তাহলে আগামী দিনে গণতন্ত্র টিকে থাকবে। ডেমোক্রেটিক সিস্টেম এটা আপডেট সিস্টেম, মডার্ন সিস্টেম, সুতরাং গণতন্ত্রের উপরে আর কোনো কথা হতে পারে না। সেই গণতন্ত্রকে টিকিয়ে রাখার জন্যে আজকের মানুষ কিন্তু হয়তো দিশেহারা হতে পারে, এবং শাসক শ্রেণী, বিভিন্ন দেশের শাসক শ্রেণী নিজের অন্যায়কে, নিজের স্বৈরাচারী নীতিকে ঢাকার জন্যে তারা অন্য দেশের বিরুদ্ধে জনমত গঠন করে। এটা সে দেশের সাধারণ মানুষ, প্রত্যেকটা দেশের সাধারণ মানুষ একদিন বুঝবেই এর হাত থেকে শাসক শ্রেণী, প্রত্যেক দেশের শাসক শ্রেণী দুর্নীতিগ্রস্ত শাসক শ্রেণী, অর্থ জনগণের অর্থ আত্মসাৎ করে যে শাসক শ্রেণী প্রয়োজনে নাগরিকদের হত্যা করে, শাসক শ্রেণী প্রয়োজনে জনগণের উপর শক্তি প্রয়োগ করে, প্রয়োজনে জনগণকে ভালোবাসে, এই যে শাসক শ্রেণীর দ্বিচারিতা, শাসক শ্রেণীর ভালোর আড়ালে একটা ফ্যাসিবাদী নাৎসিবাদী যে কৌশল, ফ্যাসিবাদী নাৎসিবাদী নীতিকে সুকৌশলে প্রয়োগ করার প্রবণতা, এই প্রবণতাকে সাধারণ মানুষ সচেতন হয়ে, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ রুখে দেবে এবং গণতন্ত্রের ভবিষ্যৎ ভালো হবে। এই বলে আজকের আলোচনা আমি এখানে শেষ করলাম।